স্যার শুধু ফিটনেস স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। দালালের আখড়া যেন বিআরটিএ কার্যালয়, গাড়ি ছাড়াই মিলছে সনদ, টাকা না দিলে ফাইলই নড়ে না। আনসার সদস্যদেরও জড়িত থাকার অভিযোগ। বিদেশ নির্ভরতায় ব্যাহত রেলের রক্ষণাবেক্ষণ, প্রতি বছর খরচ হয় শত কোটি টাকারও বেশি, দেশেই যন্ত্রাংশ তৈরির উদ্যোগ। তীব্র স্রোতের কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল, মানুষের ভোগান্তি চরমে, দ্রুত বিকল্প পথে ফেরি চালুর দাবি। প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতেই বারবার রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতা, ইন্ধন রয়েছে মিয়ানমারের, অভিযোগ প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের, আতঙ্কে স্থানীয়রা। এবং 5 থেকে 11 বছর বয়সীদের শরীরে ফাইজারের টিকা 91% কার্যকর বলে দাবি। শিগগিরই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে শিশুদের গণটিকা কার্যক্রম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। ফিটনেস পরীক্ষার ব্যবস্থা নেই, অথচ প্রতিদিনই শত শত গাড়ির ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ, আবার গাড়ি ছাড়াই মিলছে সনদ। কেবলমাত্র দালালের পকেটে কিছু টাকা গুঁজে দিলেই সব সম্ভব এই প্রতিষ্ঠানে। যদিও বিআরটিএর দাবি গাড়ির ফিটনেস পরীক্ষার মেশিন সংস্কারে কাজ চলছে, দালাল নির্মূলে চলছে নিয়মিত অভিযান। ওমর ফারুকের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। মিরপুর বিআরটিএ, গাড়ির ফিটনেস পরীক্ষার অপেক্ষায় গাড়ির সারি। সময় সংবাদও গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য বিআরটিএতে। জানলার গ্লাস খুলতেই দালালের আমন্ত্রণ, জানিয়ে দিল কোথায় টাকা দিলে সকল অসম্ভবের কাজ সম্ভব হয় বিআরটিএতে। ঠিক আছে স্যার, শুধু ফিটনেস স্যার 1000 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। ওরা চেকটা কিছু করবে না? চেক ওটা আমি কাগজ দিব, ওটা ভিতরে সিস্টেমে কাজ, এই জন্যই তো টাকাটা বেশি নিব, ওটা সিস্টেম করে দিতে হবে স্যার। এটা 1000 টাকা দিবেন, এটা আমি এখানে আপনার অ্যাপার্টমেন্ট আছে ভিতরে দিয়ে, হয়তো এটা থেকে কিছু থাকবে, আর ওইটা তো গাড়ি ছাড়া স্যার, ওটা ভিতরে খরচ দিতে হয়। কাগজপত্র নিয়ে আসলেই শুধু হবে? ফিটনেস করালে গাড়ি ছাড়া করাই দেওয়া যাবে। পুরো কার্যালয় ঘুরে ফিটনেস পরীক্ষার কোনো স্থান খুঁজে পাওয়া গেল না। পরে জানা গেল মেশিন নষ্ট থাকায় তা মেরামতের কাজে ব্যস্ত কর্মকর্তারা। তাহলে এখন গাড়ির ফিটনেস করা হচ্ছে কি উপায়ে? ভোগান্তির কোনো শেষ নাই আমাদের। সকালবেলায় আসছি আর এখন 1:30 বাজে। শোরুমে ওখান থেকে পাঠিয়েছে বিআরটিতে, বিআরটির থেকে বলতেছে আবার শোরুমে যান। এত হরানি কেন? আমার লাইসেন্সের বয়স 22-23 বছর, ওরা তো ফেল করাইয়া পাস পরীক্ষা 2500 টাকা নিয়ে নেয়। আপনি যতই পাস করেন টাকাই সব পাস হয় এখানে। এই যখন অবস্থা, তখন বিআরটি এর ইটও যেন টাকা চায়। ফিটনেস কিংবা নম্বর প্লেটের জন্য যারা বিআরটিতে এসেছেন তাদেরকেও পার্কিং এর জন্য গুনতে হচ্ছে টাকা। ভোরবেলা আসলে মনে করেন যে এই জায়গা থেকে 250 টাকা করে পার্কিং চার্জ নিয়ে যায়। কিছু টাকা লাগলো খালি ওই প্লেটের ফুটা করার জন্য। বিআরটিতে সেবা নিতে আসা সবারই অভিযোগের তীর আনসারদের ঘিরে। জানান টাকা দিলেই কর্তার টেবিলের ফাইল সচল হয়, অন্যথায় ফিট গাড়ি হয়ে যায় আনফিট। আনসাররাই তো দালাল, বাইরের লোক দালাল কই? আনফিট গাড়ি নিয়ে আসলে তো কোনো কথাই নাই, তাদের টাকা দিবেন সব ঠিক। বিআরটিএতে এমন একজনও পাওয়া কঠিন যিনি দালালের সহায়তা নেননি। তবে বিআরটিএ বলছে ফিটনেস পরীক্ষার জন্য দ্রুতই ঠিক করা হচ্ছে কারিগরি ত্রুটি। একই সঙ্গে অভিযান চলছে দালালের বিরুদ্ধে। যে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড ডিপার্টমেন্টের কাছে সেই তুলনায় কিন্তু আমাদের এখানে দালাল কম, এবং আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব কিন্তু এখানে ভিজিলেন্স টিম আছে। প্রতিদিনই আমরা দালাল ধরছি এবং বিভিন্ন মেয়াদে তাদের শাস্তি দিচ্ছি। সম্প্রতি বিআরটিএতে মন্ত্রী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পরও দালাল মুক্ত হয়নি বিআরটিএ, তেমনি কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। বিআরটিএতে গাড়ির ফিটনেস কোথায় হয় সেই খবরই জানা না খোদ এখানকার কর্মকর্তারাই। যেখানে ফিটনেস হওয়ার কথা সেখানে নেই কোনো তৎপরতা। টাকা দিলে মিলে যায় গাড়ির ফিটনেস সহ সকল সেবা। দালালের দৌরত্ব আর মানুষের দুর্ভোগ যেন নিত্যসঙ্গী এই বিআরটিএতে। এমন অবস্থা থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। আশা করে বিআরটিএ ফিরবে সাধারণ মানুষের সেবায়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আর বিদেশ নির্ভর নয়, এবার দেশেই যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলকে স্বনির্ভর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানান রেলমন্ত্রী। ট্রেনের ইঞ্জিন আর বগি মেরামতে প্রতি বছর খরচ হয় শত কোটি টাকারও বেশি। এসব যন্ত্রাংশের 95%ই আমদানি করতে হয় বিদেশ থেকে। তাই যন্ত্রাংশের চাহিদা মেটাতে দেশীয় উদ্যোক্তা তৈরিতেও সহায়তা দিবে বাংলাদেশ রেলওয়ে।
নাজমুস সালেহীর রিপোর্ট। ট্রেনের একটি ইঞ্জিনে আছে 25,000 রকমের যন্ত্রাংশ, আর বিভিন্ন বিভাগে দরকার হয় আরো 5,000 রকম যন্ত্রপাতি। এসব যন্ত্রাংশের মাত্র 5% উৎপাদন হয় দেশে, আর বাকি 95% কিনতে হয় বিদেশ থেকে। বাংলাদেশ রেলওয়ের 80% ইঞ্জিনই মেয়াদ উত্তীর্ণ, পুরনো হয়ে গেছে কোচ আর ওয়াগনও। এসব সম্পদ রক্ষণাবেক্ষণে প্রতি বছর বিদেশ থেকে যন্ত্রাংশ কিনতে হয় 100 কোটি টাকারও বেশি। রেল কর্মকর্তারা বলছেন, চড়া মূল্য, চাহিদা মতো যোগান না থাকা ও বিভিন্ন জটিলতায় এসব মালামাল সময় মতো পাওয়াও যায় না। ফলে দিন দিন ব্যাহত হচ্ছে রেল ব্যবস্থাপনা, বাড়ছে রাষ্ট্রীয় খরচ। আমাদের যখন বিদেশ থেকে মালামাল কিনতে হয়, এর প্রায় 27 মাস আগের থেকে আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন জটিলতার কারণে মালামালগুলো প্রাপ্তিতে আমাদের বিলম্ব ঘটে যায়, এবং তখন রক্ষণাবেক্ষণের কোয়ালিটিও আমাদের ঠিকমতো রাখা কঠিন হয়ে যায়। এমন বাস্তবতায় দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে রেল যন্ত্রাংশ তৈরির উদ্যোগ নিয়েছে রেলওয়ে। রেলমন্ত্রী বলছেন, চট্টগ্রামের পাহাড়তলী ও পার্বতীপুরের ওয়ার্কশপে হবে কারখানা। আমরা দেশের যন্ত্রাংশ তৈরি করে যদি ব্যবহার করতে পারি, সেটাকে গুরুত্ব দেওয়া, এবং আমরা নতুন নতুন কারখানা এখানে তৈরি করতেছি, যাতে বিদেশ থেকে আমাদের ভবিষ্যতে এই সমস্ত যন্ত্রাংশ আমদানি করতে না হয়। যন্ত্রাংশ শুধু নিজেরাই উৎপাদন করবে না বাংলাদেশ রেলওয়ে, আগ্রহী সকল দেশীয় প্রতিষ্ঠানকে সহায়তাও দিবে। আগামী নভেম্বরে আমাদের যে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পার্বতীপুর, সেখানে আমরা 2 দিন ব্যাপী একটি প্রদর্শনীর ব্যবস্থা করব, স্পেয়ার্সের প্রদর্শনী। যারা পটেনশিয়াল ইনভেস্টর আছেন তাদেরকে আমরা ডাকবো, এবং তাদেরকে আমরা মার্কেটটা দেখাবো। রেলকে আসলে স্বাবলম্বী করতে চাই, আমরা পরনির্ভরশীলতাটা কমাতে চাই, এবং আমাদের নিজস্ব যে ক্যাপাসিটি বিল্ডিং, সেই ক্যাপাসিটি বিল্ডিংটা আমরা করতে চাই। চট্টগ্রামের পাহাড়তলী ও পার্বতীপুর কারখানায় একসময় রেলের যন্ত্রপাতি তৈরি হলেও বর্তমানে নানা সমস্যায় কারখানাগুলো ধুকে ধুকে চলছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। তীব্র স্রোতের কারণ দেখিয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে দীর্ঘদিন ধরে বন্ধ ফেরি চলাচল। এতে মানুষের দুর্ভোগ এখন চরমে। দ্রুত বিকল্প পথে ফেরি চালুর দাবি জানিয়েছেন ঘাট ব্যবহারকারীরা। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। গাদাগাদি করে ট্রলারে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে, কারণ নদীতে প্রবল স্রোতে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে গেল 13 দিন ধরে ফেরি চলাচল বন্ধ। এর আগে একই কারণ দেখিয়ে 4 আগস্ট পর্যন্ত 47 দিন এই রুটে বন্ধ ছিল ফেরি। গত 26 আগস্ট পদ্মা সেতুকে এড়িয়ে চলতে বাংলাবাজারের বিকল্প মাঝির কান্দিতে ঘাট তৈরি করা হলেও চ্যানেলে নাব্যের অভাবে চালুই করা যায়নি। এতে হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন চরমে। নেতিবাচক প্রভাব পড়েছে এখানকার অর্থনীতিতেও। ফেরি পাচ্ছি না, যাইতে পারতেছি না, অনেক ভোগান্তি। ওই পার থেকে যারা রোগী আসে তাদের অনেক দূর ঘুরে আসতে হয়, আইরিচে হয়ে ওইখান থেকে অনেক সময় আসতে গেলে অনেক সময় গাড়ির ভিতরেই রোগী মারা যায়। সুস্থ মৌসুমে স্রোতের কারণ দেখিয়ে যদি ফেরি বন্ধ রাখা হয়, তাহলে এটা হাস্যকর একটা বিষয়। স্রোত হ্রাস পেলেই ফেরি চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তিস্তার ওদিকে ছাড়ছে তো পানি, ইন্ডিয়া থেকে আসতেছে, এই জন্য স্রোত দেখে সিদ্ধান্ত নিবে। বর্তমানে শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝির কান্দি রুটে 87টি লঞ্চ ও 101টি স্পিডবোট শুধু দিনের বেলায় চলাচল করছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেওয়ায় তিস্তা নদীর ঢল লণ্ডভণ্ড করে গেছে তিস্তা ব্যারেজ, সেচ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। পানির আচমকা ঢলে উড়ে গেছে ব্যারেজের ফ্লাড বাইপাস, তছনছ হয়ে গেছে শহর রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ অনেক স্থাপনা। ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যা সমাধানে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। শাকির হোসেন বাদল, মোফাক্খরুল ইসলাম ও মমিনুল ইসলামের সহায়তায় রতন সরকারের রিপোর্ট। 3.5 লাখ কিউসেক নিঃসরণ ক্ষমতার তিস্তা ব্যারেজ কয়েক গুণ বেশি ঢলের চাপ সইতে না পেরে গত বুধবার উড়ে যায় ব্যারেজের ফ্লাড বাইপাস। বাঁধ ভাঙ্গা পানির তোরে ভেসে যায় মানুষের বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, গবাদি পশুসহ সবকিছু। এর আগে কয়েক ঘন্টায় বেড়ে যাওয়া 6.5 ফুট পানির চাপে ক্ষতিগ্রস্ত হয় ব্যারেজের উজানের 2টি গ্রেন ও 4টি স্পারের বড় বড় অংশ। এই বিপর্যয় নেমে আসে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবাহিত তিস্তার 135 কিলোমিটার এলাকা জুড়ে। হঠাৎ করে ভারতে পানি ছাড়িয়ে দিছে, এই কারণেই
পানিটা চলে আসছে। 2 মিনিটের মধ্যে মনে করেন যে সব উড়ি নিয়ে চলে গেল। বহু গরু বছর ঘর দুয়ার সব ভাগিয়েছে। পাকা ধান নষ্ট হয়ে গেছে। আরো যে আবাদি জমিগুলো আছে সে আবাদি জমি শেষ, রাস্তাঘাট অবস্থা শেষ। ভারত তাদের গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় এই দুর্যোগ বলে অভিযোগ নদী আন্দোলনের নেতার। উত্তরাখণ্ডে ব্যাপক বন্যা দেখা দেয়। এই বন্যার পানি এবং ঢলের পানি গজলডোবা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ না করে আকস্মাৎ সব গেট খুলে দেয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ প্রতিমন্ত্রী জানান, সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা তো মেগা প্রজেক্ট যেটা, সেটা তো ইতিমধ্যেই নেওয়া, ডিজাইন কমপ্লিট এবং ফিজিবিলিটি স্টাডি চলছে। এটা ফিজিবিলিটি স্টাডি হলেই এটা কাজের বাস্তবায়ন শুরু হবে। উজান থেকে নেমে আসা একদিনের পানির তাণ্ডবে কত মানুষ ও সম্পদের ক্ষতি হয়েছে সেই পরিসংখ্যান তৈরির কাজ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে চাঁদপুরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সরকারি 22 দিনের নিষেধাজ্ঞায় পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে ইলিশ ধরা সম্পূর্ণ বেআইনি। এরপরও কিছু কিছু জেলে ও অসাধু চক্র মাছ শিকারে নদীতে যায়। তাই মা ইলিশ সংরক্ষণে নদীতে অভিযান চালায় নৌ পুলিশ। শনিবার সকাল 8টা পর্যন্ত 37 জেলেকে আটক করা হয়েছে। এ সময় 1 কোটি 4 লাখ মিটার জাল ও বেশ কিছু নৌকাও জব্দ করা হয়। একই সাথে প্রায় 300 কেজি ইলিশ জব্দ করে অভিযানকারী সদস্যরা। গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণের এই অভিযান চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। বগুড়ায় হাটবাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে, তবে সবজির দাম সহনীয় পর্যায়ে নেই বলে দাবি ক্রেতাদের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মহাস্থানগড় সবজির হাটে রয়েছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ, জেনিফার, আপনি জানেন যে উত্তরাঞ্চলে কিন্তু শীত পড়তেছে এবং দিনের পর দিন কিন্তু যে শীতের সবজি, সেই শীতের সবজিগুলো কিন্তু বেশি পরিমাণ এখানে হাটে আসছে। আজকে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু জমজমাট হাট চলছে এই বগুড়া মহাস্থান হাটে, এবং প্রত্যেকটা শীতের যে সবজিগুলো, কয়েকদিন আগে যে সবজির দাম ছিল 28 সেই সবজি কিন্তু এখন দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং আজকে যদি একটু বলি, সেটা হলো যে ফুলকপি, সেই ফুলকপি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে এবং মূলা 20 টাকা কেজি দরে। আর যেগুলো শীতের সবজি রয়েছে, বিশেষ করে শিম 80 টাকা। এবং প্রত্যেকটা শীতের সবজি কয়েকদিন আগেও যেটা দাম ছিল অনেক বেশি, সেই শীতের সবজি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তারপরেও যেটা কৃষক বলছেন, এখন বর্তমান যে দাম রয়েছে সেই দামে কিন্তু তারা বেশ সন্তুষ্ট, এবং বর্তমান যে দাম রয়েছে সেই দামে যদি তারা বিক্রি করতে পারে আর কিছুদিন, তারা কিন্তু বেশ উপকৃত হবে। আর এখানে যে সাধারণ যে কিনে খাওয়ার যে মানুষগুলো, অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষগুলো, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে আর এখানে যে সাধারণ যে কিনে খাওয়ার যে মানুষগুলো, অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষগুলো, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে বাজার দর, সেই বাজার দরে তারা কিন্তু শীতের সবজি কিনতে পারছেন না। এখন কিন্তু তারা মুখ পর্যন্ত দিতে পারেননি। এবং এর সঙ্গে কিন্তু অন্যান্য যে দামগুলো রয়েছে পণ্যের, সেই দামগুলো অনেক বেশি, বিশেষ করে পেঁয়াজ, তেল, এগুলোর দাম কিন্তু বেশ বেশি। এই জন্য কিন্তু তারা এই শীতের সবজিটা বেশি কিনতে পারছে না। আর এখানে পাইকারিরা যেটা বলছেন, তারা প্রত্যেক দিনই কিন্তু প্রচুর পরিমাণে শীতের সবজি সরবরাহ দেখছেন, এবং তারা কিন্তু প্রত্যেক দিন এই শীতের সবজিগুলো কিনছেন, এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা এই শীতের সবজিগুলো পৌঁছে দিচ্ছেন। এবং দিনের পর দিন এই শীতের সবজিগুলো দাম কমছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে তারা একটা অভিযোগ করেছেন যে এখানে হাটের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে যদি একটু পরিবর্তন করা যায়, বিশেষ করে এখানে যে টোল আদায় করা হয়, সে প্রচুর পরিমাণ টোল আদায় করা হয়। সেই টোলের যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যে যদি টোলটা আদায় করা হয়, তারা কিন্তু এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয় উপকৃত হবেন। এখানে বলা যায় যে ক্রেতার কাছ থেকে এখানে টোল আদায় করা হয় এবং এখানে বিক্রেতার কাছ থেকেও টোল আদায় করা হয়। ফলে তারা কিন্তু এখানে মানে হাটে আসে যে পরিমাণ সুবিধা পাওয়ার কথা, সে পরিমাণ সুবিধা কিন্তু পাচ্ছেন না। সব মিলিয়ে যেটা বলা যায়, এখানে জমজমাট ভাবে শীতের সবজি এখানে সরবরাহ হচ্ছে এবং শীতের সবজি কেনা বেচা হচ্ছে। প্রত্যেক দিনে 60 থেকে 70 ট্রাক শীতের সবজি এখান থেকে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। এবং এখান থেকে যে পাইকারি যে ক্রেতারা, তারা বলছেন যে এখানে তারা যে এখন শীতের সবজি কিনে তারা লাভবান হচ্ছে, এবং এইভাবে চললে তারা ক্রেতাও যেমন লাভবান হবে, বিক্রেতাও তেমন লাভবান হবে, এইটি জানিয়েছেন জেনিফার। এই ছিল আমরা বগুড়া মহাস্থান হাট থেকে শীতের সবজির সর্বশেষ।
বগুড়ার সবজির বাজার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। শীতের আগমনী বার্তায় বরেন্দ্র অঞ্চলে বেড়েছে গাছিদের ব্যস্ততা। শীত মানেই গ্রামীণ জনপদে খেজুর রসের নানা পিঠার আয়োজন। নওগাঁর সান্তাহার নাটোর রেলপথের দুধারে অন্তত 20,000 খেজুর গাছ রসের জন্য প্রস্তুত করছেন গাছিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। ভোর থেকেই হালকা কুয়াশা ঝরছে বরেন্দ্র জনপদে। ক্ষেতের ডগায় জমে থাকা শিশির কোনা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গ্রামীণ জনপদে শীতের আগমনে ব্যস্ততা বাড়ে গাছিদের। সান্তাহার থেকে নাটোর রেলপথের দুধারে রয়েছে ছোট বড় অন্তত 20,000 খেজুর গাছ। অনাদর আর অবহেলায় বেড়ে ওঠা এসব খেজুর গাছ শীত মৌসুম এলেই গাছিদের কাছে হয়ে ওঠে অর্থকরী সম্পদ। চাষিরা খেজুর গাছের রসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে আমার এই এলাকার গুড়গুলো খুব স্বাদ, খেজুরের রসগুলো খুব মিষ্টি। আবহাওয়া আপনার ভালো আছে, গতবার দেখা আছে আপনার, এবার দেখা আছে যে খুব ভালো বিক্রয় করতে হয়। শীতের মৌসুম চাপিছে, রস ইনশাল্লাহ আশা করা যায় ভালো হবে। এখান থেকে নাটোর, আত্রাই, নওগাঁ, রাজশাহী, ঢাকায় বন্ধ সেল হয়। শীতের বাহারি সব পিঠা আর পায়েসের অন্যতম উপাদান খেজুর গুড়। বাজারের চাহিদাকে লক্ষ্য রেখে এবার বরেন্দ্র অঞ্চলে 25 থেকে 30 কোটি টাকা কারবারের আশা সংশ্লিষ্টদের। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে গুড়টা যায়, তাতে এখানে 20-25 কোটি টাকার একটা লেনদেন হয় বা হওয়ার সম্ভাবনা আছে। অন্যান্য বছরের চেয়ে এবারের আবহাওয়া একটু ভালো। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জেলায় বাণিজ্যিকভাবে গাছ থেকে রস নামানো হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নওগাঁর রানীনগরে শুরু হয়েছে দুদিনব্যাপী বৌমেলা। গ্রামীণ মেলাকে ঘিরে ভিড় করছেন দূর দূরান্তের দর্শনার্থীরাও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ জেনিফার। অনেকটা ঐতিহ্যবাহী মেলা এই মেলা বলা চলে, কারণ শত বছর ধরে এই মেলার একটা ধারাবাহিকতা বজায় রেখেছে স্থানীয় রানীনগরের বাসিন্দারা। এবং লক্ষ্মী পূজার পরের দিন এই মেলাটা কিন্তু পরের মেলা বউ মেলা নামে পরিচিত। এবং এই অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে এক ধরনের সাজ রব আমরা এখানে লক্ষ্য করছিলাম। এবং প্রতি বছরই কিন্তু মেলাকে ঘিরেই গ্রামের জামাই মেয়ে আনা নেওয়া সহ গ্রামের যে ঐতিহ্যগুলো রয়েছে এটা অনেকটা ফুটিয়ে তোলা হয়। এবং এই মেলাটি মূলত 2 দিন ব্যাপী এখানে অতিবাহিত হয়, 2 দিন ব্যাপী চালানো হয়। মেলায় নানা রকম পর্সার সাথে রয়েছে এখানে নাগরদোলা, খেলনা। এবং আরেকটি বড় বিষয় হলো যে এই অঞ্চলের জামাই মেয়ে আনার সঙ্গে সঙ্গে কিন্তু এলাকায় মাছের একটা সমাদর রয়েছে। এবং জামাইরা এসে এই বড় বড় মাছ কিনে নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিন 3 দিন ব্যাপী তারা একটা আতিথেয়তার পালা পার্বণ এখানে করে আসছে। তো অনেকটা শত বছরের ঐতিহ্য এই মেলাটা কিন্তু এই অঞ্চলের মানুষকে এক ধরনের উজ্জীবিত করে। এবং মেলাকে ঘিরেই কিন্তু আশপাশের গ্রামগুলোতে অতিথির যে পালা পার্বণ এটা কিন্তু অব্যাহত রয়েছে। এবং পাশাপাশি এই রানীনগরের ছোট একটি নদী রয়েছে, আত্রাই নদী। আত্রাই নদীর আশপাশের গ্রামগুলো কিন্তু এখন একটা সাজ রব। এবং মেলায় আমরা এখানে লক্ষ্য করছিলাম বিভিন্ন ধরনের বাহারি সব পণ্যের সমারোহ এখানে তৈরি হয়েছে। এবং প্রতিদিনই কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু কেনাকাটার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। তবে বিশেষভাবে যেহেতু বউ মেলা বলা হচ্ছে, নারীদের কিন্তু অগ্রাধিকার দিয়ে এখানে কেনাকাটার জন্য নারীরা এখানে বেশি আসেন। এবং জামাই মেয়ে এবং তাদের এসে কিন্তু তাদের কেনাকাটা করে শ্বশুর বাড়ি সহ আত্মীয়র বাড়িতে এসে কিন্তু তাদের যে ঐতিহ্যের ধারাবাহিকতা, একটা সৌন্দর্য এবং নান্দনিকতার আতিথেয়তার পালা পার্বণ কিন্তু এই মেলার মাধ্যমে ফুটে তোলা হয়। তো ঐতিহ্যগতভাবে এই মেলাটি কিন্তু এই অঞ্চলের মানুষের কাছে বেশ সমাদর রয়েছে। এবং প্রতি বছরই কিন্তু এই মেলাটি কিন্তু বেশ জাঁকজমক ভাবে 2 বছর কিন্তু করতে পারছিল না। এবার করোনা পরবর্তী কিছুটা পরিস্থিতি আসার কারণে মেলাটা কিন্তু আরো বেশ উচ্ছ্বাস এবং আনন্দের সাথে পালন করছে। তো এই ছিল জেনিফার নওগাঁর রানীনগরের বউ মেলার খবর আমার কাছে। নওগাঁ থেকে বউ মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। দেশ জুড়ে চলছে হিরো বাইক মেলা। দিনাজপুরে একটি হিরো মোটরসাইকেল কিনে টাটা ইন্ডিগো প্রাইভেট কার জিতেছেন রবিউল ইসলাম। গতকাল দিনাজপুর পর্যটন মোটেলে প্রথম সপ্তাহের বিজয়ী মোহাম্মদ রবিউল ইসলামের হাতে পুরস্কার হিসেবে টাটা ইন্ডিগো প্রাইভেট কারের চাবি তুলে দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। পুরস্কার হিসেবে আরও আছে মোটর বাইক হিরো থ্রিলার কিনে এলইডি টিভি জেতার সুযোগ। লবির রহমান কুকিং ফাউন্ডেশনের রসনা বিলাস বইয়ের
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। গতকাল মহাখালী ডিওএইচএস এর রাওয়া ক্লাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় রন্ধনশৈলীকে সৃজনশীল শিল্পকর্ম হিসেবে উল্লেখ করে তিনি 5 তারকা হোটেলে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও শেফ হিসেবে সুযোগ্য বলে মন্তব্য করেন। এছাড়াও রান্না শিল্পের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার সারা বিশ্বের কাছে তুলে ধরতে রাঁধুনিদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকা প্রায় 91% কার্যকর বলে দাবি করেছে ফাইজার বায়োএনটেক। শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন শিশুদের টিকা দেওয়ার অনুমোদনের বিষয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসবেন সংশ্লিষ্টরা। করোনার উপসর্গ আছে এমন 5 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা 90% বেশি কার্যকর বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। 2268 শিশুর উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দেয়া এক নথিতে এ তথ্য উঠে এসেছে। পূর্ণবয়স্কদের 30 মাইক্রোগ্রাম টিকা দেওয়া হলেও ট্রায়ালে অংশগ্রহণকারী শিশুদের 10 মাইক্রোগ্রামের ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফাইজার বায়োএনটেকের দাবি, ক্লিনিক্যাল ট্রায়াল চালানো 2000 শিশুর মধ্যে বাছবিছাড় ছাড়াই কাউকে টিকা দেওয়া হয়েছে, আবার কাউকে সান্ত্বনা ওষুধ প্লাসেবো দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে প্লাসেবো পাওয়া 16 জন শিশু আর টিকা পাওয়া শিশুদের মধ্যে মাত্র 3 জন করোনা আক্রান্ত হয়। 2 ডোজ টিকা নেওয়ার অন্তত 1 সপ্তাহ পর ওই শিশুদের শরীরে 90.7% অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে। আগামী মঙ্গলবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকার অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। অনুমোদন পেলে শিগগিরই 2,80,00,000 শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ফাইজার বায়োএনটেক। এদিকে 2 ডোজ টিকা নিয়েছেন এমন যাদের বয়স 65 বা তার বেশি, স্বাস্থ্যগত জটিলতা রয়েছে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তারা এখন বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এক্ষেত্রে ফাইজার বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। স্বস্তি ফিরেছে স্থানীয় নাগরিক সহ কুয়েত প্রবাসীদের মাঝে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত। পরিকল্পনা অনুযায়ী করোনা মোকাবিলার 5ম ধাপে প্রবেশ করেছে দেশটি। সচেতনতা মেনে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী। এ অবস্থায় দোকানপাটের পাশাপাশি রেস্তোরাঁগুলোর জন্য বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী ও স্থানীয় নাগরিকরা। কুয়েত সরকারের কৃতজ্ঞতা জানাই যে এই যে করোনা অবস্থা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ আমাদের এই কুয়েতে নির্মূল হয়ে গেছে। আগামী রবিবার থেকে বিমানের স্বাভাবিক গতি এবং স্বাভাবিক ফ্লাইট শুরু হবে এবং মসজিদের সমস্ত ডিস্টেন্স মার্কিং উঠিয়ে দেওয়া হবে, যার কারণে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তবে খোলা জায়গায় মাস্ক না পরলেও বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা রয়েছে। বন্ধ রেস্টুরেন্ট এবং ক্যাফেতে মাস্ক পরায় কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে রোববার থেকে বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় বিমান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, কুয়েত। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুধু ফিটনেস 1,500 টাকা দিবেন স্যার, নগদ পরে দেবো স্যার 1 ঘন্টার ভিতরে। দালালের আখড়া যেন বিআরটিএ কার্যালয়ে, গাড়ি ছাড়াই মিলছে সনদ, টাকা না দিলে ফাইলই নড়ে না। আনসার সদস্যদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ। বিদেশ নির্ভরতায় ব্যাহত রেলের রক্ষণাবেক্ষণ, প্রতি বছর খরচ হয় 100 কোটি টাকারও বেশি। দেশেই যন্ত্রাংশ তৈরির উদ্যোগ। এবং প্রত্যাবাসন বাধাগ্রস্ত করতেই বারবার রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীলতা। ইন্ধন রয়েছে মিয়ানমারের, অভিযোগ প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের। আতঙ্কে স্থানীয়রা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।